ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আমরা শুরু করেছি কারশফের সূত্র। সেখানে আগের ক্লাসে তোমরা দেখেছো আমরা কারশফের কারেন্ট ল পড়িয়েছি, কেসিএল পড়িয়েছিলাম। তো আজকের ক্লাসে আমরা কেভিএল নিয়ে চলে এসেছি, যেখানে আমরা পড়াবো কারশফস ভোল্টেজ ল। তো দেখো কারশফ ভোল্টেজ ল কী বলছে। আগের দিনের যে লেকচারটা ছিল সেখানে আমরা দেখেছিলাম যে আমরা কারেন্ট নিয়ে কথা বলছিলাম। একটা নেটওয়ার্ক ছিল, সেই নেটওয়ার্কের মধ্যে কারেন্ট কীভাবে ফ্লো করছিল এবং তার জন্যে বিভিন্ন পয়েন্টে ভোল্টেজগুলো কেমন ছিল আমরা সেরকম ক্লাস করে দেখেছি, অঙ্কগুলো করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা দেখব কি যে কারশফ ভোল্টেজ ল কীভাবে কাজ করে। এবং আমরা আগের ক্লাসেই বলছিলাম যেটা যে এখানে আমরা কিন্তু একটা মেশ অ্যানালিসিস করব। যেরকম আগের ক্লাসে আমরা নোড অ্যানালিসিস করেছিলাম, এখানে আমরা করব কি মেশ অ্যানালিসিস। তো সবার আগে আমরা জেনে নেব যে কারশফ ভোল্টেজ ল সেটার সূত্রটা কি। আমরা এটাকে বলি কারশফের দ্বিতীয় সূত্র, ঠিক আছে। তো সূত্রটা কি দেখো, এখানে বলা হচ্ছে একটা লুপের কথা। তার জন্য আমরা একটা এখানে সার্কিট ড্র করে নিচ্ছি, যেখানে একটা ব্যাটারি সোর্স রয়েছে আর রয়েছে দুটো রেজিস্ট্যান্স। একটা রেজিস্ট্যান্সকে আমরা R1 নাম দিয়েছি, আর একটাকে নাম দিলাম R2, আর এখানে ব্যাটারিতে দিলাম V। এবং বলছি যে এই যে লুপটা, এই লুপটার মধ্য দিয়ে একটা I কারেন্ট ফ্লো করে যাচ্ছে। এখানে সূত্র বলছে কি হবে, দেখো আমি লিখেই বলছি, I ইন্টু R1 প্লাস R2। তাহলে কি করলাম, এই কারেন্টগুলোর সঙ্গে রেজিস্ট্যান্সগুলোকে গুণ করলাম, করে টোটাল যোগ করলাম। মানে I ইন্টু R1 করেছি, I ইন্টু R2 করেছি, করে যোগ করে দিয়েছি। সেটা ইকুয়াল আমরা বলবো এই লুপের মধ্যে যে ভোল্টেজটা রয়েছে সেই ভোল্টেজের সঙ্গে এটা ইকুয়াল হবে। তো বেসিক্যালি এটা ওহমের সূত্ররই একটা এক্সটেন্ডেড ফর্ম। ওহমের সূত্র কি বলেছিলাম, V ইকুয়াল IR বলেছিলাম। তো এটাও বেসিক্যালি ওহমের সূত্রই বললাম, একটু ঘুরিয়ে ফিরিয়ে বললাম। কিরকম ব্যাপারটা হলো দেখো, R1 আর R2 সিরিজে রয়েছে, শ্রেণী সমবায়ে রয়েছে। তো শ্রেণী সমবায় থাকলে কি হয় তোমরা জানো, তুল্যরোধ কত হবে, R1 প্লাস R2 হবে। তার সঙ্গে কারেন্টটাকে যদি গুণ করে দিই তাহলে কি পেলাম, I ইন্টু R। IR মানে কি হয়, V হয়। আমরা ওহমের সূত্রে সেটাই পড়েছি। কিন্তু এখানে একটু ওই জিনিসটাকেই একটু সাজিয়ে গুছিয়ে বলা হচ্ছে, তার কারণ আছে, সেটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। তো এখানে কি বলা হলো না, কোনো একটা লুপের মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে সেটাকে আমরা কি বলছি, লুপ কারেন্ট। তাহলে সেই কারেন্টটার সঙ্গে যদি এই রোধের সমষ্টিকে আমরা গুণ করি তাহলে যেটা পাবো সেটা ইকুয়াল কি হবে, সেটা ইকুয়াল হচ্ছে যে এই লুপের মধ্যে যে কটা ভোল্টেজ সোর্স রয়েছে সব কটা ভোল্টেজ সোর্সের ইএমএফ এর যোগফল। সেটাকে আমরা নাম দিয়ে দিলাম কেভিএল বা কারশফের ভোল্টেজ সূত্র হলো। তো এবার দেখো এখানে আমরা দুটো রোধ নিয়েছিলাম, দুইয়ের বেশি রোধ থাকতে পারে, 3টে 4টে 5টা 10টা 1000টা রোধ থাকতে পারে একটা লুপের মধ্যে। তাহলে কি করব, সবকটা রোধকে যোগ করব, ইনটু কি করব, ওই লুপে যে কারেন্টটা ঘুরছে। তাহলে এটাকে শর্ট ফর্মে কিভাবে লেখা যায়, দেখো এভাবে লিখতে পারি, I ইন্টু R তার সামেশন, মানে IR এর বীজগাণিতিক যোগফল। এখানে আমরা একটা রানিং ইন্ডেক্স ব্যবহার করছি, ধরে নাও এখানে আমরা একটা ইন্ডেক্স ব্যবহার করলাম J। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে 1 থেকে n নাম্বার হতে পারে, মানে এটা nটা 2টো 4টে 5টা 10টা অনেক কিছু হতে পারে, যে কটা রোধ তোমার এই একটা লুপের মধ্যে থাকবে। তাহলে এটা লেখার মানে কি, এটা লেখার মানে ধরে নাও যে n ইকুয়াল যদি 2 হয় তাহলে আমরা লিখতে পারি কি, I ইন্টু R1 প্লাস I ইন্টু R2। n এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে R এর ভ্যালুটা কত হবে। এখানে যেরকম কি n দুটো ছিল, নাম্বার অফ রেজিস্ট্যান্স দুটো, তাই জন্য কি IR1 প্লাস IR2 হয়েছে। যদি n এখানে 3 হয়ে যায় তখন কি লিখবো, তখন লিখবো IR3। তাহলে রোধের সংখ্যা বেড়ে গেছে, তার মানে লুপের মধ্যে এইটা বোঝাবে, এই nটা বোঝা গেল। তাহলে IR এর বীজগাণিতিক যোগফল সেটা কার সঙ্গে সমান, সামেশন অফ ব্যাটারি ইএমএফস। যে কটা ব্যাটারি ভোল্টেজ থাকবে এখানে সব কটা ব্যাটারি ভোল্টেজের যোগফলের, এবং শুধু যোগফল না, আমার বলা উচিত বীজগাণিতিক যোগফলের সমান হবে। তোমরা যারা অঙ্ক শিখেছো সেখানে তোমরা জানো যে যোগ দু রকমের হয়, একটা বীজগাণিতিক যোগ হয় আর একটা ভেক্টর যোগ হয়। তো ভেক্টর যোগ তোমরা কিন্তু ক্লাস 11-এ ভেক্টরের চ্যাপ্টারে অলরেডি শিখে গেছো। ভেক্টর যোগের নিয়ম তোমরা জানো, ত্রিভুজ সূত্র আছে, সামান্তরিক সূত্র আছে, সেগুলো দিয়ে ভেক্টর যোগফল হয়। আর বীজগাণিতিক যোগফল মানে কি, জাস্ট নাম্বার যোগফল, মানে 1 1 2 2 আর 2 4, এগুলো হচ্ছে বীজগাণিতিক যোগফল। মানে কোনো ডাইরেকশনের ব্যাপার নেই, কিন্তু জাস্ট নাম্বারগুলোকে আমরা অ্যাড করছি, অ্যাডিশন করছি। তো সেইভাবে জাস্ট বীজগাণিতিক যোগফল আমরা এখানে বলছি যে কটা ভোল্টেজ থাকবে। তাহলে সেটাকেও নাম দিয়ে দিই কিছু একটা। তাহলে I ইকুয়াল ধরো 1 থেকে স্টার্ট করে সেটাকেও n লিখলাম, যে নাম্বার অফ ব্যাটারিজ
সেটা যা থাকবে। যদি দুটো হয় তাহলে কি হবে, এখানে ধরো দুটো ব্যাটারি হতে পারে, সেক্ষেত্রে হতে পারে কি, তাহলে V1 প্লাস V2, মানে এনটা তখন 2, N3 হলে কি হবে V1 প্লাস V2 প্লাস V3, যে কটা ভোল্টেজ থাকবে। এখানে একটাই ভোল্টেজ, তার মানে কি I1 এনটা 1, তার মানে কি একটা ভোল্টেজ আছে, সেই জন্য আমি করেছিলাম এই জিনিসটা। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। তাহলে যে কটা ভোল্টেজ সেই কটা ভোল্টেজের যোগফল, যে কটা রোধ সেই কটা রোধের যোগফলের সঙ্গে ওই লুপে একটা মাত্রই কারেন্ট ঘুরবে, সেই কারেন্টটাকে গুণ করে দেবো। এই জিনিসটাকে আমরা বলেছি কারশফের ভোল্টেজের সূত্র। হয়েছে? এবার যত সহজে সূত্রটা বললাম, সূত্রটা এতটাও সহজ নয়, একটু মানে যখন অঙ্কগুলো করবে দেখবে যে একটু ডিফিকাল্টিস আসবে, কারণ সার্কিটটাতে এত ইজি সার্কিটও দেবে না, একটু ঘোরানো ফেরানো সার্কিট থাকবে। তো আমরা সেইটা শিখবো যে কী করে কারশফ ভোল্টেজ ল দিয়ে বিভিন্ন টাইপের সার্কিটকে আমরা সলভ করতে পারি। তো মোটামুটি আমাদের এক্সামে যে ধরনের লুপ বা সার্কিটস আসে, আমি সেই ধরনের কয়েকটা সার্কিট তোমাদের শিখিয়ে দিচ্ছি। মোটামুটি সেগুলো শিখলে কিন্তু তোমরা সমস্ত অঙ্ক কারশফ ভোল্টেজ ল দিয়ে করতে পারবে। তো জাস্ট এই ভিডিওটা পুরোটা দেখবে, একটু শেখার চেষ্টা করো যে কী করে আমরা কারশফ ভোল্টেজ ল দিয়ে অঙ্কগুলো করছি। আচ্ছা চলো, তাহলে প্রথম যে অঙ্কটা শিখবো সেখানে একদম বেসিক আমরা জিনিসটা শিখবো যে নাম্বার ওয়ান মেথড কি বলা হচ্ছে। একদম বেসিক সার্কিট আমরা দিচ্ছি। ফার্স্টে একটা ভোল্টেজ ভি দেওয়া হলো, তার সঙ্গে রেজিস্ট্যান্স রয়েছে, রেজিস্ট্যান্স R1, রেজিস্ট্যান্স R2। আচ্ছা, আরেকটা লুপও রয়েছে R3, R4। একদম বেসিক একটা সার্কিট দিলাম। এই ধরনের সার্কিট তোমরা প্রচুর পাবে, এক্সাম্পল কটা করে দেওয়াও আছে এবং অনুশীলনীতে করতে দেওয়াও আছে, এরকম প্রচুর আছে। তো প্রশ্ন কি আসে, প্রশ্ন আসে কীরকম দেখো, যে R1 রোধের মধ্য দিয়ে কারেন্ট কত বার করো, R2 রোধের মধ্য দিয়ে কারেন্ট কত বার করো, R3 এর মধ্য দিয়ে বা R4 এর মধ্য দিয়ে কারেন্ট কত বার করো, এরকম টাইপের কোশ্চেন্স আসে। বা এরকম টাইপের ছবিতেও দেওয়া থাকে যে ধরো R1 এর মধ্য দিয়ে একটা কারেন্ট যাচ্ছে I1, R2 দিয়ে কারেন্ট যাচ্ছে I2, I1 কত I2 কত, এরকম টাইপের প্রশ্ন আসে। তো প্রশ্ন যাই আসুক না কেন, কেভিএল যখন ইউজ করতে বলবে আমরা কিন্তু একটা মাত্র মেথডই শিখবো, যেটা দিয়ে আমরা কাজ করব। বইয়ে দেখবে অনেক রকম মেথডে কিন্তু করা থাকতে পারে, কেসিএল ইউজ করতে পারে, অনেক কিছু করতে পারে, আমরা করবো না। আমরা জাস্ট একটা জিনিস শিখবো এবং সেটা দিয়ে সমস্ত অঙ্ক হবে। তো কি করছি দেখো, এখানে যেরকমই কারেন্টের ডাইরেকশন দেয়া থাক না কেন বইতে, সেটা আমরা প্রথমে নেব না। তো কি করব তাহলে, যখনই জাস্ট মানে সার্কিটটা নেব, সার্কিট দিয়েছে সার্কিটটা নেব, কারেন্টের ডিরেকশন কি দিয়েছে আমার জানার দরকার নেই। তো কি করব তাহলে, ফার্স্টে দেখো কি হয়েছে, এখানে প্রথম একটা লুপ ফরমেশন হয়েছে, কি কি নিয়ে, একটা ভোল্টেজ সোর্স, একটা R1, একটা R2, এইটা নিয়ে একটা লুপ ফরমেশন হয়েছে, একটা ক্লোজ লুপ ফরমেশন হয়েছে। তো আমরা লুপের নাম দিয়ে দিচ্ছি A, B, C আর D। হলো, লুপটা হয়ে গেছে। এবার দেখব কি, এই লুপের মধ্য দিয়ে যে ভোল্টেজ সোর্স রয়েছে তার জন্য কারেন্ট ফ্লোয়ের ডাইরেকশনটা কি। তো আমরা কি জানি, কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায়, ভোল্টেজের বা ব্যাটারির যে পজিটিভ মেরু সেখান থেকে কারেন্টটা শুরু হয়, হয়ে ব্যাটারির নেগেটিভ মেরু অবধি কারেন্টটা যায়, এটা তো হয়। তো আমরা কিভাবে কারেন্টকে দেখাবো, দেখো আমরা এরকম লুপ ফরমেশনে কারেন্ট দেখাবো, নাম দেব I1। বোঝা গেল? তাহলে ফার্স্ট লুপ ABCD, সেখানে একটা I1 কারেন্ট ফ্লো করলো। কি করে গেল, ব্যাটারির পজিটিভ মেরু থেকে শুরু করলো, করে ঘুরে 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 একদম ব্যাটারির নেগেটিভ মেরু অবধি গেল। এইভাবে কারেন্টটাকে আমরা দেখিয়ে নিচ্ছি। হয়েছে? আচ্ছা, পরের যে লুপটা তাকেও একটা নাম দিতে হবে কিছু, তাহলে নাম দিয়ে দিচ্ছি EF। তাহলে কি দাঁড়ালো, BEFC, আর একটা কারেন্ট মানে সার্কিটের লুপ দেখানো হলো। এইবার দেখো এখানে কি হয়েছে, এখানে কিন্তু কোনো ব্যাটারি নেই। ফার্স্ট লুপে ব্যাটারি ছিল, তাহলে কারেন্ট ফ্লোয়ের ডাইরেকশনটা ব্যাটারি ঠিক করে দিয়েছে। সেকেন্ড লুপে কোনো ব্যাটারি কিছু নেই, তাহলে কারেন্ট ফ্লোয়ের ডাইরেকশনটা কে ঠিক করবে, যে অঙ্ক করবে সে ঠিক করবে, ব্যাটারি ঠিক করবে না। ব্যাটারির কোনো গল্প নেই এখানে, কারেন্ট ফ্লোয়ের ডিরেকশন আমরা ঠিক করব। আমরা ধরে নিচ্ছি কারেন্ট ফ্লোটা এরকম একটা দিকে হচ্ছে, তার নাম দিলাম I2 কারেন্ট। কারো যদি ইচ্ছে করে সে কিন্তু কারেন্টটাকে উল্টো দিকেও ঘোরাতে পারে, কোনো প্রবলেম নেই, উত্তর একই আসবে। আচ্ছা, তো হলো ব্যাপারটা। এবার দেখো আমাদের ইকুয়েশন লিখতে হবে। ইকুয়েশন কি লিখবো, ফার্স্টে লিখবো ABCD লুপের জন্য। তাহলে ABCD লুপের জন্যে কারশফ ভোল্টেজ সূত্র প্রয়োগ করে পাই
কেভিএল প্রয়োগ করে দিয়েছি, কি পাচ্ছি? তো আমাদের সূত্র তো কি বলেছিলে যে ওই লুপের মধ্যে যে কারেন্টটা রয়েছে তার সঙ্গে রেজিস্ট্যান্সগুলোকে গুণ করতে হবে, এই তো নিয়ম আমরা শিখেছি, তাই করব। লুপে কারেন্টকে I1, রোধগুলো কি আছে R1 আর R2, লিখে দিলাম R1 প্লাস R2। এবার গল্পটা এখানেই শেষ হয়নি, আগেরটা লুপে কি ছিল, আগে একটা মাত্র লুপ ছিল, তাই সেখানেই গল্প শেষ হয়ে গেছিল, কিন্তু এখানে দুটো লুপ আছে। তো কি প্রবলেম দুটো লুপ থাকার জন্য, কি হয়েছে দেখো, I1 কারেন্টটা কি দিয়ে ফ্লো করছে, R1 দিয়ে ফ্লো করেছে, R2 দিয়ে ফ্লো করেছে, চলে এসছে I1টা। I2 কি হয়েছে, I2 R3 দিয়ে গেছে, R4 দিয়ে গেছে, আবার R2 দিয়েও গেছে। আবার বলি I2 R3 দিয়ে গেছে, R4 দিয়ে গেছে, R2 দিয়েও গেছে। তাহলে এখানে গল্পটা কি হলো, R2র মধ্যে I1ও যায়, I2ও যায়, R2র মধ্যে দিয়ে I1ও যায়, I2ও যায়। তাহলে R2 এমন একটা রেজিস্ট্যান্স যার মধ্যে দিয়ে দুখানা কারেন্ট কিন্তু যাচ্ছে। তাহলে আমরা কি করতে পারি এখানে, সেই জন্য আমাদের কিন্তু এখানে R2কে আরেকবার নিতে হবে। এবার কোন দিকে নেব, মানে কিভাবে নেব বোঝো ব্যাপারটা। I1-এ কি হয়েছে, এই যে V থেকে কারেন্টটা বেরোলো, উপরে গেল কারেন্টটা, ভালো করে বোঝো I1টা কি হয়েছে, এই গেল, এই গেছে, এই গেছে, এই গেছে, এই গেছে, I1টা এইভাবে চলেছে, এরকম স্কোয়ার ফর্মে চলেছে, আমরা এরকম লুপভাবে দেখিয়েছি, ঠিক আছে। I2 কিভাবে চলেছে, I2 এই গেছে, এই নেমেছে, এই বাঁদিকে এসছে, এই উঠেছে। তাহলে কি হয়েছে, R2-র মধ্যে দিয়ে I1 নিচে নেমেছে, R2-র মধ্যে দিয়ে I1 নিচে নেমেছে, R2-র মধ্যে দিয়ে I2 ওপরে উঠেছে। তাহলে R2-র মধ্যে দিয়ে I1 যেদিকে গেছে I2 সেদিকে যায়নি, উল্টো দিকে গেছে। তাই জন্য আমরা এখানে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করব, লিখবো I2 R2, বোঝা গেছে। যদি দুটো কারেন্টই একই দিকে যেত তাহলে প্লাস লিখতাম, দুটো কারেন্ট একদিকে যায়নি বলে উল্টো দিকে গেছে বলে মাইনাস লিখেছি, I2 R2 লিখেছি। তাহলে আমার এই ABCD লুপটা কমপ্লিট হলো এবার, কারণ ABCD লুপে I1 যেরকম যাচ্ছে I2ও যাচ্ছে, শুধু R2-র মধ্যে দিয়ে, কিন্তু লুপে তো গেছে I2, তাই I2কে ধরতে হবে। ইকুয়াল কি লিখবো, ইকুয়াল লিখবো লুপ ভোল্টেজ, ABCD লুপে একটাই ভোল্টেজ কি আছে, V আছে, লিখে দেবো V। তাহলে হয়ে গেল এটা আমার ইকুয়েশন নাম্বার 1 হলো। এবার কি লুপ পড়ে আছে, BEFC লুপ পড়ে আছে, তাহলে কি লিখবো, BEFC লুপের জন্যে, বাকিটা তোমরা লিখে নিও, আমি আর লিখছি না। BEFC লুপের জন্য KVL প্রয়োগ করে পাই, কি পাই দেখো, এখানে I2 হচ্ছে আমার মেন কারেন্ট, তাহলে I2কে ফার্স্টে লিখবো। এই লুপে কি কি রোধ আছে দেখো, এই লুপে আছে আমার R3 আছে, R4 আছে, R2 আছে, তিনটে রোধকে পাশাপাশি যোগ করে লিখে দিয়েছি, বীজগাণিতিক যোগ হয়ে গেছে। এবার কি হয়েছে, R2-র মধ্যে দিয়ে I1টাও যাচ্ছে, এটা তো কমন, R2টা আমার এই সেকেন্ড লুপে কমন, এবং এখান দিয়ে I1ও যায়। কোন দিকে যায়, I2 যেদিকে যায় I1 তার উল্টো দিকে যায়, তাই জন্য কি লিখবো, মাইনাস লিখবো I1 R2 ইকুয়াল কি লিখবো, এই লুপে কোনো ভোল্টেজ আছে, কোনো ভোল্টেজ নেই, তাহলে লিখবো 0, কোনো ব্যাটারি নেই এই লুপে, ভোল্টেজ আছে সরি, মানে ব্যাটারি নেই এই লুপে, তাহলে ব্যাটারি ভোল্টেজ কত, 0। তাহলে কি লিখছি, ইকুয়েশন নাম্বার 2, দেখো বুঝতে পারলে কি। আরেকবার বোঝাই নাকি, না বুঝতে পেরেছো কি হয়েছে দেখো, এখানে ফার্স্ট যে লুপটা ছিল সেখানে কি হয়েছে, রোধ ছিল R1 R2, কারেন্ট ছিল I1, তাহলে I1-এর সঙ্গে R1 R2 যোগ হয়েছে। এবার R2-র মধ্যে দিয়ে I2টা কমন, তাই জন্যে I2 R2ও লিখতে হয়েছে, কিন্তু মাইনাস লিখেছি, কারণ I1 যেদিকে যায় I2 যায় উল্টো দিকে। সেইভাবে তোমরা যখন এক্সামে করতে এইগুলো দেবে না, এই যে এই অ্যারোগুলো মেরেছি, ওই অ্যারোগুলো দেওয়ার দরকার নেই, এগুলো মনে মনে ভেবে নেবে। কোনটা দেবে, এই যে লুপটার ডাইরেকশনটা ঘুরিয়েছি যে কারেন্টটা, এই কারেন্টের ঘোরানোটা কিন্তু ছবিতে আনবে, কিন্তু এই উপরের নিচে যে অ্যারোগুলো, এগুলো বোঝানোর জন্য কিন্তু এঁকেছি, তোমরা যাতে বুঝতে পারো কোন দিকে কোনটা যাচ্ছে, এটা মনে মনে বুঝে নেবে। আচ্ছা, এই লুপের ভোল্টেজ কত, V ছিল বলে V লিখেছি, হয়ে গেছে। সেকেন্ড লুপে কি হয়েছে, কোনো ভোল্টেজ নেই, ভোল্টেজটা 0 আছে, ব্যাটারি নেই মানে 0 আছে। আচ্ছা, মেন কারেন্ট কি, মেন কারেন্ট আমার I2, তাহলে I2 লিখেছি, গুণ করছি কাকে, তিনটে রেজিস্ট্যান্সকে, এই লুপে তিনটে রেজিস্ট্যান্স R3 R4 R2 যোগ করে দিয়েছি, R2টা আবার কমন, I1 যায়, তাই জন্য মাইনাস I1 R2 লিখছি, ইকুয়াল 0। তোমরা একবারই বুঝে নেবে, তোমরা যখনই দেখবে যে I1 I2 উল্টো দিকে, তাহলে এই সাইনটা মাইনাসই হবে, উপর নিচে দুদিকেই মাইনাসই হবে। যদি একই দিকে যেত দুটোই প্লাস হতো, তাই একটা দেখে নিলে পরেরটা দেখার দরকার নেই, পরেরটা অটোমেটিক্যালি মাইনাস হবে, এটা বুঝে নেবে। এবার তাহলে কি, এই দুটোকে সলভ করে এখান থেকে তোমরা I1 I2 বার করতে পারবে।
এক্সামে কি দেবে, এক্সামে ভি দিয়ে দেবে, ব্যাটারি ভোল্টেজ বলে দেবে, R1 R2 R3 R4 সব রেজিস্ট্যান্সগুলো বলে দেবে, কারেন্টগুলো বার করতে দেবে। তাহলে তোমরা কি করবে, I1 I2 ভ্যালু বার করবে। তাহলে দুটো ইকুয়েশন পেয়েছো, দুটো আননোন আছে, I1 I2 বার করতে পারবে। তোমরা ক্লাস 9-10 থেকে শিখছো, যে কোনো পদ্ধতি মানে বজ্রগুণন বলো, প্রতিস্থাপন বলো, অপনয়ন বলো, যেটা ইচ্ছা সেটা দিয়ে তোমরা I1 I2 বার করবে। আশা করি পারবে করতে। এবার হচ্ছে আসল প্রশ্ন যেটা, যে I1 I2 তো বার করলাম, খুব ভালো কথা। এবার যেটা কোশ্চেনে দিয়ে দেওয়া হয়েছিল, কোশ্চেনে কি বলে দিয়েছিল, কোশ্চেনে বলে দিয়েছিল ধরে নাও যে I1 এটা, এইটা I2, এইটা I3, এরম ধরো কোশ্চেনে বলে দিয়েছিল, এরম বলে দিয়েছিল। তাহলে তিনটে কারেন্ট বার করতে বলেছিল, I1 I2 I3, আর আমরা বার করছি কি স্মল I1 স্মল I2। তাহলে তিনটে কারেন্ট কী করে পাবো, সবার মনে একটা প্রশ্ন। তো খুব সহজ, কী করে পাবো দেখো, এই যে I1 যাচ্ছে কার মধ্যে দিয়ে, R1 এর মধ্যে দিয়ে, আর তোমরা যেটা বার করলে I1 সেটাও যাচ্ছে R1 এর মধ্যে দিয়ে। তাহলে এই I1 এর ভ্যালু যা, এই I1 এর ভ্যালুও তাই হবে। তাহলে ক্যাপিটাল I1 যেটা বার করতে দিয়েছে সেটা আমাদের I1 যেটা বের করলাম তার সঙ্গে সমান হবে, তো বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা, আমি I3-তে আগে আসছি, তারপরে I2-তে যাব। I3 কোথা দিয়ে যাচ্ছে, I3 যাচ্ছে R4 এর মধ্যে দিয়ে। তাহলে I3 কোথা দিয়ে যাচ্ছে, R4 এর মধ্যে দিয়ে। R4 দিয়ে কে যাচ্ছে, R4 দিয়ে আমাদের I2 যায়, I2 R3 দিয়ে যায়, R4 দিয়ে যায়, এইভাবে যায়। তাহলে আমরা যেটা I2 বার করেছি সেটা অ্যাকচুয়ালি I3 হবে। তাহলে I2টা কি হবে, I2 কোথা দিয়ে যাচ্ছে, R2 দিয়ে যাচ্ছে, R2 দিয়ে কে কে যায়, I1ও যায় I2ও যায়। আমাদের হিসেব অনুযায়ী আমরা যে হিসেবটা করেছি সেখানে R2 দিয়ে I1ও যায় I2ও যায়। তাহলে আমরা কি লিখে দেবো, আমরা লিখে দেবো I1 মাইনাস I2, তার যে মড ভ্যালুটা সেটা। কেননা মড কেন নিচ্ছি, I1 বড় হতে পারে I2 থেকে, তখন তো ঠিক আছে। যদি I1 ছোট হয় I2 থেকে তাহলে একটা মাইনাস সাইন চলে আসবে, সেই মাইনাসটা নেওয়ার আমাদের কোনো দরকার নেই। আমাদের খালি কারেন্টের ভ্যালুটা জিজ্ঞেস করবে যে কত কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? সেই জন্যে যেটা বড়, যদি I2 বড় হয় তাহলে I2 মাইনাস I1 করবো, যদি I1 বড় হয় তাহলে I1 মাইনাস I2 করবো, যেটা বড় তার থেকে ছোটোটা বিয়োগ করবো, বিয়োগ করে যেটা হবে। এই অঙ্কটার জন্যই কিন্তু, সব অঙ্কের জন্য না। যেখানে একই দিকে যাচ্ছে R2-র মধ্যে দিয়ে, I1ও যেদিকে যায় I2ও সেদিকে যায়, সেখানে কিন্তু যোগ করব, খেয়াল রেখো। এই অঙ্কটার জন্যই মাইনাস বললাম কিন্তু, কারণ এখানে I1 যেদিকে যায় I2 উল্টো দিকে যাচ্ছিল, I1 যায় নিচের দিকে, I1 যায় নিচের দিকে, I2 যায় ওপর দিকে, এই অঙ্কটার জন্য। কিন্তু অনেক অঙ্কে পাবে একই দিকে যাচ্ছে দুটো, তখন যোগ হয়ে যাবে। তাহলে বোঝা গেল কি হচ্ছে, এই হচ্ছে বিষয়টা। এটা একদম বেসিক নাম্বার 1 প্রবলেম দেখালো। চলে আসবো সেকেন্ড প্রবলেমে। সেকেন্ড কেমন আসতে পারে, আচ্ছা সেকেন্ড প্রবলেমে যাচ্ছি। সেকেন্ড দেখো আসতে পারে কি, এরম আসতে পারে, প্রথম লুপে ব্যাটারি রয়েছে, সেকেন্ড লুপেও ব্যাটারি রয়েছে, R1 R2 R3 এরকম রয়েছে। হতেই পারে এরকম সার্কিট দিয়েছে, দুটো লুপেই ব্যাটারি দিয়েছে, এরকম আসতেই পারে। তো সেরামেরও জাস্ট আগের মতোই কাজ করব, কোনো প্রবলেম নেই। কীভাবে আগের মতো করব, V1 যেরকম দিয়েছে কী করব, আমরা লুপ ঘুরিয়ে নেবো ফার্স্টে, I1 এঁকে নিলাম। আমরা সবসময় জানি ব্যাটারির পজিটিভ থেকে শুরু করে ব্যাটারির নেগেটিভই কারেন্টে যাবে, তো এরকম আঁকতে কোনো প্রবলেম নেই। ভিটুর ক্ষেত্রেও তাই, বড় থেকে শুরু করে ছোট হয়ে যাবে কারেন্ট, এঁকে নিলাম I2 হলো। আবার লিখে নিচ্ছি লুপগুলোকে, ABCD আর EF, হয়ে গেল লুপ আঁকা। তাহলে ABCD লুপের জন্য ইকুয়েশন কি হবে, ABCD লুপের জন্য তোমরা সবাই পারবে, লিখে নিই। I1 নিচ্ছি, I1 ইন্টু R1 প্লাস R3, হয়ে গেল ফার্স্ট লুপের লেখা। হয়নি, কেননা I2ও যায় R3-র মধ্যে দিয়ে। তাহলে কী করবো, দেখতে হবে যে I1 যেদিকে যাচ্ছে I2ও সেদিকে যাচ্ছে কিনা, যাচ্ছে কি ভালো করে খেয়াল করো। R3 কীভাবে যাচ্ছে, R3-র মধ্যে দিয়ে এই গেল I1, এই গেল, এই নিচে নামলো, I1 এই গেল, এই নিচে নামলো,
I2 কীভাবে যাচ্ছে, এই গেল, এই নিচে নামলো, তাহলে R3-র মধ্যে দিয়ে I1ও নিচে নামছে, I2ও নিচে নামছে, মানে যোগ হবে, একই দিকে যাচ্ছে। কি লিখবো, প্লাস I2 R3 যোগ হয়ে গেছে। ইকুয়াল কি লিখবো, এই লুপে কটা ব্যাটারি, একটা ব্যাটারি, লিখবো V1। ইকুয়েশন নাম্বার 1 কমপ্লিটেড। চলে আসবো পরের লুপে। পরের লুপ কি আছে আমার, BEFC। পরের লুপ BEFC, সেখানে কি হবে, সেখানে হচ্ছে I2, সেখানে হচ্ছে R2 প্লাস R3 হলো, প্লাস কি হবে I1 R3, ওপরটা প্লাস মানে নিচেটাও প্লাস, আমি আর দেখবো না, একবারই চেক করবো একই দিকে কারেন্ট আছে কিনা। হয়ে গেছে একবার চেক করা, পরেরটা চোখ বন্ধ করে প্লাস লিখবো। এবারে I1 R3 লিখবো, এর মধ্যে দিয়ে I1ও যায়, I2 তো মেন কারেন্ট সেকেন্ড লুপে, I1টাও যায় একটা মাত্র এর রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে। ইকুয়াল কি লিখবো, ইকুয়াল লিখবো V2, কারণ না সেকেন্ড লুপে মেন ব্যাটারি V2 লিখবো। হয়ে গেল ইকুয়েশন নাম্বার 2, সলভ করো, I1 I2 বার করো, অঙ্ক শেষ। বোঝা গেছে, ইজি জিনিস একদম বললাম। তাহলে এটা হলো, এটা ছিল আমাদের সেকেন্ড প্রবলেমটা, হলো টুকে নাও ভালো করে কীভাবে হচ্ছে। বেশ, সেকেন্ড প্রবলেমের পরে আমরা চলে যাচ্ছি নাম্বার 3। 3 নম্বর প্রবলেম কি হবে। 3 নম্বর প্রবলেমে দেখো হতে পারে কি, এখানটাকে মুছে দিচ্ছি, এই জায়গাটাও মুছে দিচ্ছি, এই জায়গাগুলো মুছে দিচ্ছি। বেশ, আচ্ছা, এখানে R3 যেরকম আছে থাক, এইখানে আমরা একটা ব্যাটারি লাগিয়ে দিলাম, আর এইখানে আমরা একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম। বিচ্ছিরি হয়ে যাচ্ছে, আচ্ছা EF, ঠিক আছে, হয়ে গেছে। তাহলে এটা নাম্বার 3। 3 নম্বর কোশ্চেন বলেছে কি, এটাকে নাম দিয়ে দিই R4, এখানে ব্যাটারি লাগিয়ে দিই V2। তো কি হয়েছে দেখো গল্পটা, প্রথম যে ABCD লুপ সেখানে দুখানা ব্যাটারি লেগে গেছে, আর পরের যে BEFC লুপ সেখানে একটাই ব্যাটারি লেগেছে। এবার তাহলে এই লুপটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, এই লুপে কারেন্ট কোন দিকে যাবে, V2-র পজিটিভ থেকে V2 নেগেটিভের দিকে। তাহলে I2টা খুব সহজে বুঝে গেছি কোন দিক থেকে কোন দিকে যাবে। কিন্তু প্রথম যে লুপটা সেখানে কোন দিক থেকে কোন দিকে যাবে কি করে বুঝবো, কারণ এখানে দুটো ব্যাটারি রয়েছে, V1ও রয়েছে V2ও রয়েছে। তাহলে এখানে আমাদের খুঁজে বার করতে হবে কি, যে কোন ভোল্টেজটা বড়। এবার দেখো ব্যাটারি ভোল্টেজ তো আমাদের বলে দেওয়াই থাকবে প্রশ্নে। তো সাপোজ ধরে নাও যে বলে দিয়েছে V1 গ্রেটার V2, মানে এটা ধরো 10 ভোল্ট দিয়েছে, এটা ধরো 5 ভোল্ট দিয়েছে, এরকম বলে দিয়েছে। তো সেক্ষেত্রে যেটা বড় সেদিক থেকে আমরা কারেন্টটাকে ঘোরাবো, যেটা বড় সেদিক থেকে কারেন্টটাকে ঘোরাবো। V2 বড় হলে V2 থেকে কারেন্টকে ঘোরাতাম, সেরকম হতো আর কি। আচ্ছা, তাহলে মোটামুটি আমার লুপটা কমপ্লিট। এবার লুপ যখনই কমপ্লিট বোঝা হয়ে গেছে, এবার তো খুব সহজ, এবার জাস্ট আমরা ইকুয়েশন লিখবো ABCD লুপের জন্য। কি ইকুয়েশন লিখবো, I1 লিখবো R1 প্লাস R3 হলো, দুটো মাত্র রেজিস্ট্যান্স। আবার I2ও যাচ্ছে কোন দিকে যাচ্ছে, R3-র মধ্যে দিয়ে উল্টো দিকে। I1 নিচে নেমেছিল, আশা করি বুঝতে পারছো, R1 দিয়ে গেল, R3 দিয়ে নিচে নামলো। V2 থেকে কি হয়েছে, উপরে গেছে, V2 থেকে তো এইভাবে ঘুরছে, সো V2 থেকে কারেন্ট উপরে গেছে, তাহলে উল্টো দিকে গেছে, লিখবো কি মাইনাস I2 R3 হলো। ইকুয়াল কি লিখবো, এই লুপে কিন্তু আর একটা ভোল্টেজ নেই, একটা ব্যাটারি নেই, দুটো ব্যাটারি আছে। তাহলে কি লিখবো আমরা, লিখবো V1 মাইনাস V2। ভালো করে বুঝবে, V1 এর সঙ্গে মাইনাস V2 লিখছি, প্লাস লিখছি না, দুটো ব্যাটারিকে যোগ করে দিচ্ছি না। কিন্তু আমাদের যখন সংজ্ঞা পড়লাম সেখানে বলা ছিল দুটো ব্যাটারি ভোল্টেজের যোগফল, বীজগাণিতিক যোগফল। এখানে হঠাৎ করে আমি বিয়োগ করে দিচ্ছি, মনে হবে স্যার ভুল পড়াচ্ছে। তাহলে দেখো ভুল পড়াচ্ছি না, কেন ভুল পড়াচ্ছি না বলছি, দেখো V1 থেকে কারেন্ট যাচ্ছে এই দিকে, যদি V2 থেকে কারেন্ট যেত সেটা উল্টো দিকে যেত, তো সেটার একটা পোলারিটির ব্যাপার আছে। ব্যাটারিটাকে কীভাবে কানেক্ট করেছি সেটা আগে বোঝো। এখানে ব্যাটারিকে যদি আমরা পরপর ছবিতে আঁকতাম তাহলে ব্যাটারি কানেকশন কেমন হতো, দেখো এরম টাইপের কানেকশন। একটা ব্যাটারির পজিটিভ মেরুর সঙ্গে পরের ব্যাটারির পজিটিভ মেরু আটকে যেত, তো এখানে রিভার্স কানেকশন রয়েছে। আমাদের নিয়ম কি, অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে ব্যাটারি কানেকশন এরম থাকবে, যোগ করার জন্যে
একদম পরপর, মানে একটা ব্যাটারির পজিটিভ মেরুর সঙ্গে পরের ব্যাটারির নেগেটিভ মেরু যুক্ত থাকবে। এটাকে আমরা বলি ব্যাটারির সিরিজ কানেকশন, শ্রেণী সমবায় ব্যাটারির। কিন্তু এটা উল্টো, রিভার্স কানেকশন আছে, পোলারিটি অপোজিট আছে, সেই জন্য কিন্তু আমরা ওখানে V1 মাইনাস V2 করলাম। যদি এরম কানেকশন থাকতো ব্যাটারির পজিটিভের সঙ্গে সেকেন্ড ব্যাটারির নেগেটিভ থাকতো, তাহলে প্লাস করতাম। বোঝা গেছে? এই হচ্ছে বিষয়টা। এটা মুছে দিচ্ছি, এটা তোমাদের মনে মনে দেখার জন্য জাস্ট এঁকেছিলাম, এটা কিন্তু আবার ছবিতে এঁকে দিও না। আচ্ছা, হলো। তাহলে এইটা হয়ে গেল আমার ফার্স্ট লুপ। সেকেন্ড লুপ তো খুব ইজি, আশা করি তোমরাই পারবে করতে, আমার আর করে দেওয়ার দরকার নেই। তাও যারা এখনও বুঝতে পারোনি তাদের জন্য করেই দেবো। BEFC কী হবে? I2 মেন কারেন্ট, রেজিস্ট্যান্স কী কী আছে? R3 আছে, R2 আছে, R4 আছে, R3 R2 R4 আছে। আর কি হবে? মাইনাস হবে I1 R3 ইকুয়াল হবে V2। এই লুপে একটাই ব্যাটারি V2, তাই V2 লিখে দিলাম। আর এটা মাইনাস হয়েছে মানে এটা তো মাইনাস হবেই, তাই আর দেখলাম না, I1 R3-র মধ্য দিয়ে যাবে, সেই কারণে মাইনাস I1 R3 হয়ে গেল। বোঝা গেল? ভীষণ ইজি ইজি জিনিস আর কি, কোনো মানে ভাবনা চিন্তার ব্যাপারই নেই। এটাকে সলভ করলে I1 I2 বার করতে পারবে। তো এই ছিল বিষয়টা। আর মানে দেখাতেও পারি, যেমন ধরো নাম্বার 4 যদি তোমরা দেখো, নাম্বার 4 কিরাম হতে পারে? নাম্বার 4 এক্সাম্পল, এখানে আর একটা ব্যাটারি দিয়ে দিতে হতে পারে। ধরো এখানে একটা ব্যাটারি দিয়ে দিল, তখন আমাদের কী করতে হবে? এখানে ব্যাটারিকে ধরো V3 দিয়েছে, তাহলে V2 V3-র মধ্যে কম্পেয়ার করতে হবে যে V2 বড় না V3 বড়। যদি V2 বড় হয় V2 থেকে কারেন্টটা ঘুরবে, যদি V3 বড় হয় V3 থেকে কারেন্টটা ঘুরবে, করে সেকেন্ড লুপের যে ইকুয়েশন সেখানে V2 মাইনাস V3 বা V2 প্লাস V3 যেরকম মানে সিকোয়েন্সিয়াল থাকবে ব্যাটারিগুলো লাগানো, সেইভাবে অ্যাড হবে। তো এই হচ্ছে বিষয়টা। এই 3-4টে মানে প্রবলেম, এর বাইরে কিন্তু আর কিছু আসে না। আশা করি বুঝতে পারলে কীভাবে করছি আর কি। না বুঝতে আরেকবার ভিডিওটা চালিয়ে চালিয়ে বারবার করে দেখো আর কি কীভাবে করছি। একটা খাতা পেন নিয়ে বসো, পরপর লেখো, যেগুলো লিখছি একদম স্টেপ বাই স্টেপ লেখো, কারণ ভিডিও দেখে কিন্তু খুব একটা অঙ্ক শেখা যায় না। একদম লিখে লিখে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি একটা অঙ্ক করিয়ে দেব যে একদম কিভাবে অঙ্কে অ্যাপ্লাই হয়। তোমরা তো এগুলো পুরোটাই থিওরিটিক্যালি দেখলে, যে প্র্যাকটিক্যাল অঙ্কে কীরকম আসতে পারে। যেমন ধরো এরকম টাইপের একটা ব্যাটারি রয়েছে, ধরো এখানে দিয়েছে একটা ব্যাটারি 10 ভোল্ট, এখানে একটা 2 ওহম রেজিস্ট্যান্স দিয়েছে, এখানেও একটা 2 ওহম রেজিস্ট্যান্স দিয়েছে, এখানেও একটা 2 ওহম রেজিস্ট্যান্স দিয়েছে, আর এখানে একটা 5 ভোল্ট ব্যাটারি দিয়েছে। এই দিয়েছে একদম বেসিক অঙ্ক দিলে কেমন হতে পারে আমি সেটা দেখানোর জন্য করে দিচ্ছি। তো দেখো কী হচ্ছে, 10 ভোল্ট আছে এখানে। 10 ভোল্ট মানে কি? 10 ভোল্ট মানে পজিটিভ মেরু থেকে নেগেটিভ মেরুর দিকে কারেন্ট I1 গেল। এখানে 5 ভোল্ট আছে, এরও পজিটিভ থেকে নেগেটিভ মেরুর দিকে কারেন্ট গেল I2। হয়ে গেল। প্রথম যে লুপটা রয়েছে, আমরা লুপের নাম দিয়ে নেবো। প্রথম ABCD লুপের নাম দিয়ে নাও। লুপের নামটা দিলে তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি লিখে বোঝাতে সুবিধা হবে যে কোন লুপের জন্য ইকুয়েশন লিখছো। তাই জন্য ফার্স্টে কি লিখবো? ABCD লুপের জন্য কি হচ্ছে? I1টা আমার মেন কারেন্ট, লিখছি 2+2, দুটো রেজিস্ট্যান্স 2+2 হয়ে গেল। এবার দেখো 2 ওহমের মধ্যে দিয়ে I1 যেদিকে যাচ্ছে, 2 ওহমের মধ্যে দিয়ে I2ও কিন্তু সেদিকেই যাচ্ছে। তাই জন্য কি লিখবো? প্লাস I2 × 2 ইকুয়াল, এই লুপে একটাই ব্যাটারি 10 ভোল্ট, লিখে দিচ্ছি 10। হয়ে গেল ইকুয়েশন নাম্বার 1। ইকুয়েশন নাম্বার 2-তে যাব। ইকুয়েশন নাম্বার 2 হচ্ছে আমার BEFC লুপ। সেখানে কি? I2 হচ্ছে মেন কারেন্ট, রেজিস্ট্যান্স কী কী রয়েছে দেখো, 2 আর 2, এখানেও 2 আর 2ই রয়েছে, 2 আর 2। আচ্ছা, আগেরটা প্লাস হয়েছে ইকুয়েশন, মানে এটাও প্লাসই হবে। তাহলে I1 × 2, 2 এর মধ্যে দিয়ে I1 যায় এবার সেকেন্ড লুপের জন্য, ইকুয়াল কি লিখবো? ব্যাটারি কত আছে? 5 আছে, তাহলে 5 লিখবো। হয়ে গেল ইকুয়েশন নাম্বার 2। এবার সলভ করতে হবে। তাহলে কি হলো? এখান থেকে আমরা 2+2 পেলাম 4I1 + 2I2 ইকুয়াল 10, আর এখান থেকে পেলাম 4I2 + 2I1 ইকুয়াল 5 হলো। এবার দেখো এখান থেকে আমরা কি করতে পারি? এই জায়গাগুলো একটু মুছছি, না হলে তার জায়গা নেই করার। আচ্ছা, আমরা প্রথম এই লাইনটাই মুছে দিলাম, তাহলে এই প্রথম লাইনটা মুছছি। তো কী করবো তাহলে? এখান থেকে দেখো আমরা পেলাম কি? 4I1, তাহলে লিখতে পারি এখান থেকে 4 × I1 এর জায়গায় এখান থেকে I1 এর ভ্যালু বসাতে পারি। তাহলে I1 মানে কি? এখান থেকে বলতে পারছি 5 - 4I2/2 এরকম লিখতে পারি। তাহলে কি লিখছি? 5 I1 ভ্যালু বসাচ্ছি, তাই জন্য 5 - 4I2
বাই টু, এটা বসালাম I1 এর জায়গাতে, এই I1 এর জায়গাতে, প্লাস 2I2 ইকুয়াল 10। আশা করি বুঝতে পারলে কী করেছি। 4 ইন্টু I1 এর জায়গায় I1 এর ভ্যালু বসিয়ে দিয়েছি 5 মাইনাস 4I2 বাই 2 বসিয়ে দিয়েছি, আর প্লাস 2I2 10। এখান থেকে আমরা I2 বার করতে পারি। আচ্ছা, এখান থেকে কাটলে হয়ে যায় 2, তাহলে এখান থেকে আসছে হচ্ছে আমার 5 ইন্টু 2 10 মাইনাস 8I2 প্লাস 2I2 ইকুয়াল 10। তাহলে এখান থেকে পাচ্ছি 10 মাইনাস 6I2 ইকুয়াল 10। তাহলে এখান থেকে 10 আর 10 ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমরা I2-র ভ্যালু পেয়ে যাচ্ছি 0। তাহলে I2 যদি আমার 0 হয়, তাহলে এই I2-র ভ্যালুটা আমরা সেকেন্ড ইকুয়েশন বা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, করলেই আমরা I1 পেয়ে যাবো। তাহলে I2 যদি 0 হয়, তাহলে এই I2টা আমার নেই। তাহলে I1 কত হচ্ছে, আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি I1 মানে 10/4। তাহলে এখান থেকে আমরা I1 পাচ্ছি, যে I1 এর ভ্যালু 10/4, I2 0। এরকম টাইপের অঙ্ক আসতে পারে, একদম বেসিক সহজ জিনিস দিয়ে বোঝালাম, এত ইজিও দেবে না। তো মোটামুটি এই জাস্ট ইকুয়েশনগুলো এইভাবে সেট আপটা করতে শিখলে I1 I2 বার করতে হবে, করে সেখান থেকে কিন্তু I1 I2 ভ্যালু বার করে মানে অঙ্কে লিখতে হবে। এই হচ্ছে কাজ, এছাড়া একটা কিছু নেই জিনিসটার মধ্যে, খুব সিম্পল জিনিস। তো এইভাবে আমরা কিন্তু KVLটা মোটামুটি শিখে গেলাম, এইভাবে আমরা KVL-এর অঙ্ক কিন্তু করতে পারবো। আজকের মতো লেকচারটা এখানেই শেষ করছি। নেক্সট লেকচার, সেখানে আমরা হুইস্টন ব্রিজ, মিটার ব্রিজ এগুলো নিয়ে ফিরে আসবো, এবং তারপরে পোটেনশিওমিটার জিনিসও পড়ানোর থাকবে, অঙ্ক আছে সেখান থেকে। আজকের মতো শেষ করলাম ভিডিওটা।